কিছুদিন আগে একটি অনলাইন নিউজ পেপারের একটি নিউজ আমার দৃষ্টিগোচর হলো। সেটা হচ্ছে যে যুক্তরাজ্য প্রবাসী একজন ব্যক্তির বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে 7 কোটি টাকা গায়েব। তো নিউজটা অবশ্যই খুব শকিং, যিনি ভিকটিম তার জন্য অবশ্যই এটা বড় একটা আর্থিক ক্ষতি। তো আমি নিউজটা ডিটেইলে পড়লাম ওই অনলাইন নিউজ পেপার থেকে। তো পড়ার পরে কিছু কিছু বিষয়ে আমার ইনসাইট আসলো বা আমার নজরে আসলো যে ওই প্রবাসীর কি কি লুপহোলের কারণে বা কি কি ভুলের সুযোগ অপরপক্ষ নিয়েছেন ওই 7 কোটি টাকা গায়েবের ক্ষেত্রে। তো আমি আজকের ভিডিওতে উনি কি কি ভুল করেছিলেন, যেই ভুল বা লুপহোলের সুযোগ অপরপক্ষ নিয়ে ওই 7 কোটি টাকা গায়েব করেছেন, সেই বিষয়ে তিনটি সুনির্দিষ্ট পয়েন্ট বা তিনটি সুনির্দিষ্ট ভুল বা ল্যাকিং এর কথা আমি আজকে এই ভিডিওতে বলবো, যাতে করে আপনারা যারা প্রবাসী আছেন তারা এই ভুলগুলো না করেন। কারণ এই ধরনের ভুল যদি করে থাকেন, সেক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু একই ধরনের আর্থিক প্রতারণা বা আপনার বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাওয়া, এই ধরনের ঘটনার ভিকটিম বা এই ধরনের প্রতারণার শিকার কিন্তু আপনিও হতে পারেন। তো কাজেই এই ধরনের প্রতারণা বা এই ধরনের ভিকটিম যাতে না হয়, সেজন্য আমি ওই প্রবাসী তিনটি ভুলের কথা আজকের এই ভিডিওতে খুব ক্লিয়ারলি বলবো, যাতে করে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে এই মুহূর্ত থেকেই সচেতন থাকতে পারেন এবং ভবিষ্যতের সম্ভাব্য আর্থিক ক্ষতি বা প্রতারণার ঝুঁকি আপনারা এড়িয়ে চলতে পারেন। আচ্ছা, তো প্রথম যেই ভুলটা বা উনার একটা ল্যাকিং আমার নজরে এসেছে, সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেওয়া। তো উনি যেটা করেছিলেন, যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন, উনার বাংলাদেশে থাকা এক আত্মীয়কে উনি নমিনি বানিয়েছিলেন এবং ওই একই ব্যক্তিকে উনি আবার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছিলেন। তো পাওয়ার অফ অ্যাটর্নি যেহেতু দিয়ে দিয়েছেন, তার তার মানে হচ্ছে ওই ব্যক্তি ক্ষমতাপ্রাপ্ত উনার পক্ষে, ওই প্রবাসীর পক্ষে বাংলাদেশের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা উনার ব্যক্তিগত অ্যাকাউন্টে। তো উনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছিলেন এবং ওই ব্যাংক অ্যাকাউন্টের যেই চেক বুক, সেই চেক বইটাও কিন্তু ওই পাওয়ার অফ অ্যাটর্নি বা বাংলাদেশের যে আত্মীয় যাকে উনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছিলেন এবং নমিনিও একই ব্যক্তি, তার কাছে ছিল। তো স্বভাবতই তখন একটা সুযোগ উনি নিয়েছেন, যেটা আমি এই নিউজ পেপারে পড়লাম যে ওই চেক বই ব্যবহার করে, ওই পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষমতা ব্যবহার করে উনি টাকা ড্র করেছেন, যেটা নিউজ পেপারে এসেছে। তো কাজেই এখানে একটা শিক্ষণীয় বিষয় যে আপনি অবশ্যই একজন নমিনি থাকবে। নমিনি তো যে কোনো ব্যাংক হিসাব খুললে নমিনি রাখতেই হয়, সেটা অবশ্যই আপনি আপনার বিশ্বাসযোগ্য যেই ব্যক্তি তাকেই দিবেন। সেটা আপনার স্পাউস হতে পারে, আপনার সন্তান হতে পারে, বা আপনার পিতামাতা বা অন্য কোনো বিশ্বাসযোগ্য আত্মীয় স্বজন সেটা হতে পারে। কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নিটা আমি বলবো যে না দেওয়াটাই উত্তম। পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। যখন আপনার অ্যাবসেন্সে নমিনি আছে বা উত্তরাধিকার আছে, সেটা ভিন্ন হিসাব, কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি দিলে এটা যে মিস ইউজ হতে পারে সেই ঘটনা আমরা দেখলাম। তো আবার চেক বই দেওয়ার তো প্রশ্নই ওঠে না। চেক বই অবশ্যই আপনার কাছে রাখবেন, আপনি যেখানেই থাকেন সেভাবেই রাখবেন। আপনি যদি বিদেশে থাকেন বিদেশে চেক বই রাখবেন, অথবা যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশে কোনো একটা সেফ জায়গায়, সেফ কাস্টডিতে ওই চেক বই থাকবে। কিন্তু অন্য কারো দখলে যেন চেক বইটা না থাকে, এটা খেয়াল রাখতে হবে। তা না হলে পাওয়ার অফ অ্যাটর্নি ও চেক বই দুটোই যখন একসাথে থাকে, তখন কিন্তু মিস ইউজ হওয়ার একটা রিস্ক তৈরি হয়ে যায়, যেটা এই ঘটনার ক্ষেত্রে আমি দেখেছি। তো কাজেই যারা প্রবাসী আছেন তাদের বাংলাদেশে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটার পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার প্রয়োজন নেই, সেটা চেক বইও দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে অনেকে বলতে পারেন চেক বই অনেক সময় দিতে হয়, যে দেশে যারা আত্মীয় স্বজন আছে বা পরিবার পরিজন আছে, অনেক সময় তাদের টাকা তোলা লাগে। তো তখন হয়তো চেক বই লাগে, বা এটিএম কার্ড দিতে হয়, ডেবিট কার্ড দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো ঠিক আছে, দিতে হয় সেটা আমি বুঝি, কিন্তু নট এভরিবডি ইজ অনেস্ট। অনেকে হয়তো এগুলোর মিস ইউজ করতে পারে। তো এই জন্য যেটা করণীয়, যে আপনার যদি দেশে কাউকে দিতে হয়, বেটার হচ্ছে দেশে তার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি এখন ইন্টারনেট ব্যাংকিং আছে, আপনি বিদেশে থেকেও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ইএফটি বা এনপিএস এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারেন। তো আপনি দেশে আপনার যাকে দিতে চাচ্ছেন, আপনার পরিবার পরিজন বা যাকেই হোক, আপনি তার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ইন্টারনেট ব্যাংকিং এ বিদেশ থেকে লগ ইন করে, সেটা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা আমাদের যেটা ন্যাশনাল পেমেন্ট সুইচ অফ বাংলাদেশ এনপিএসবি যেই নেটওয়ার্কটা আছে, সেটার মাধ্যমে আপনি ওই রিসিপিয়েন্টের ব্যাংক অ্যাকাউন্টে আপনি ফান্ড ট্রান্সফার করে দেন। দেন ওই রিসিপিয়েন্ট তার ব্যাংক হিসাব থেকে চেক বইয়ের মাধ্যমে
অথবা তার যদি এটিএম কার্ড বা ডেবিট কার্ড থেকে থাকে এটিএম বুথ থেকে ক্যাশ ড্র করবে। তো সেভাবে সে খরচ করবে। তো কাজেই এটার জন্য আপনার নিজের অ্যাকাউন্টের চেক বই তাকে দেওয়ার দরকার নেই। আমিও যখন বিদেশে ছিলাম, আমার স্পাউস তখন বাংলাদেশে ছিলেন, তো আমি কিন্তু কখনোই আমার চেক বই আমার স্পাউসকে দিয়ে দিইনি, বরং আমার স্পাউসের যে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে আমি আমার বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইএফটির মাধ্যমে ওর ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করেছি, সেখান থেকে সে তার চেক বই ব্যবহার করে ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে। তো আমি বলছি না যে আমি তাকে বিশ্বাস করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, অবশ্যই বিশ্বাসযোগ্য, কিন্তু এগেইন হঠাৎ অনেক সময় দুর্ঘটনা ঘটেও যেতে পারে অনিচ্ছা সত্ত্বেও বা যেভাবেই হোক। তো এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অ্যালার্ট থাকতে হবে। আমি কাউকে এখানে ছোট করছি না বা মিসট্রাস্ট করার কথাও বলছি না, এটা আপনার ব্যক্তিগত সুরক্ষার জন্য আপনাকে এইসব ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। তো এই জন্য এই পাওয়ার অফ অ্যাটর্নি দেয়া যাবে না, এবং চেক বই সবসময় নিজের কাছে রাখবেন। অন্য কাউকে টাকা দিতে হলে তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, অথবা তার বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন। অগণিত ওয়ে আছে, ইভেন তার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিবে, অথবা ইদানিং ক্যাশ পিক আপ সার্ভিস আছে, বিকাশ থেকে ক্যাশ আউট করে নিতে পারে। অগণিত ওয়ে আছে, কাজে আপনারই চেক বই তাকে দিতে হবে এটা নট নেসেসারি। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলতে পারেন যে অনেক সময় আমার দেখা যাচ্ছে যে আহ, ওই টাকা বিদেশে খরচ করা লাগতে পারে। তো বিদেশে যদি টাকা খরচ করা লাগে, ঠিক আছে, আপনার দেশের ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা আছে, আপনার বিদেশে অনেক সময় লাগতে পারে, সেই জন্য আমাদের কিন্তু অলরেডি বাংলাদেশে যে ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি আছে বা ডেবিট কার্ড, মাল্টি কারেন্সি ডেবিট কার্ড ফ্যাসিলিটি আছে, যেখানে এনুয়ালি $12,000 পর্যন্ত আপনি বিদেশে খরচ করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে $12,000 বেশি খরচ করতে হবে, তাহলে আপনি বিদেশ থেকে যখন টাকা আনবেন বা ফরেন কারেন্সি আনবেন, সেটা টাকা আকারে লোকাল অ্যাকাউন্টে জমা না দিয়ে আপনি যে কোনো একটা ব্যাংকে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ওপেন করে সেখানে ক্যাশ, ডলার বা ইউরোতে জমা দিতে পারেন। এবং সেই ফরেন কারেন্সি অ্যাকাউন্টের এগেনস্টে যে ডেবিট কার্ডটা ইস্যু হবে, সেটা আপনি কোনো রকম আপার লিমিট ছাড়াই ওই ডেবিট কার্ড দিয়ে আপনি বিদেশে খরচ করতে পারবেন, বা ওই ডেবিট কার্ড দিয়ে বিদেশের এটিএম বুথ থেকে ক্যাশ, ডলার বা ইউরো ড্র করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। কাজেই পুরো অ্যামাউন্টটা টাকায় না রেখে আপনি একটা উল্লেখযোগ্য অ্যামাউন্ট ফরেন কারেন্সি অ্যাকাউন্টে রাখতে পারেন, যাতে কোনো রকম আপার লিমিট ছাড়াই ওই ফরেন কারেন্সি অ্যাকাউন্টে ব্যালেন্স যতটুকু আছে আপনি চাইলে তার পুরোটাই কিন্তু ওই ফরেন কারেন্সি অ্যাকাউন্টের ডেবিট কার্ড দিয়ে বিদেশে খরচ করতে পারছেন। তো কাজেই এটা হচ্ছে প্রথম ভুল যেটা আমার নজরে এসেছে, যে পাওয়ার অফ অ্যাটর্নি এবং চেক বই দিয়ে দেওয়া। আচ্ছা, দ্বিতীয় ভুল হচ্ছে মোবাইল নাম্বার এবং ইমেল। উনি যখন ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করেছিলেন তখন উনার যেই মোবাইল নাম্বারটা উনি দিয়েছিলেন সেটা আসলে উনার নিজের কোনো মোবাইল নাম্বার না, উনার এক বন্ধুর মোবাইল নাম্বার দিয়েছিলেন। তো যাই হোক, এটা আমার মনে হয় খুব একটা বড় ফ্যাক্টর না, কারণ উনি যদি বিদেশেই থাকেন, মোবাইল নাম্বারে একটা ট্রানজাকশনের এগেইনস্টে যখন এসএমএস যায়, এসএমএসটা তো আলটিমেটলি উনি পাবেন না, কারণ বাংলাদেশি সিম তো আর বিদেশে কাজ করবে না যদি না রোমিং করা না থাকে। বা নর্মালি লং টার্মে যারা বিদেশে থাকে ওরা রোমিং করে রাখেও না, এটা অপ্রয়োজনীয়। কিন্তু ইমেল, ইমেল একটা বড় ফ্যাক্টর। আপনি দেশেই থাকেন বিদেশে থাকেন, ইমেল কিন্তু আপনার ইনবক্সে আসতেই থাকে, কারণ এটার জন্য তার কোনো মোবাইল নেটওয়ার্ক লাগে না, এটা ইন্টারনেট বা ওয়াইফাই এ কানেকশন থাকায় যথেষ্ট। তো আমার যেটা মনে হয়েছে, উনি হয়তো ইমেল ওভাবে রেগুলারলি চেক নাও করে থাকতে পারেন, যেটা আমার অ্যাসেসমেন্ট বা একটা মূল্যায়ন। তো নর্মালি যেটা হয়, কোনো একটা ট্রানজেকশন যখনই হবে, আপনার চেক বই দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট থেকে টাকা ড্র করে বা ডেবিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা ড্র করে, সাথে সাথে কিন্তু একটা এসএমএসও যায় এবং ইমেইলও যায়। তো এসএমএস যেহেতু আপনি বিদেশে থাকছেন, সেক্ষেত্রে এসএমএস আপনি পাবেন না, কিন্তু ইমেইলটা তো আপনি পাচ্ছেন। তা আপনাকে কন্টিনিউয়াসলি বা খুব রেগুলারলি, ডেইলি কিন্তু আপনাকে এই ইমেইলটা চেক করতে হবে। ট্রানজেকশন অ্যালার্ট কিন্তু যায়। আমারও যখন ব্যাংক অ্যাকাউন্টে কোনো ট্রানজেকশন হয়, ক্রেডিট হোক, ডেবিট হোক, যেটাই হোক, ক্যাশ ইন ক্যাশ আউট, সাথে সাথে আমি এসএমএস এবং ইমেল পাই। আমি যখন বিদেশে থাকি তখন এসএমএস পাই না, বাট ইমেল কিন্তু পাই। তো ইমেল যখন পাচ্ছি তখন আমি দেখছি এটা একটা ট্রানজেকশন হলো, লেটস আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে $50,000 উইথড্র হলো। তো আমি যদি জানি এটা জেনুইন, ইটস ফাইন। আমি যদি জানি যে এই কাজটা তো আমি করিনি, তার মানে এটা ফ্রডুলেন্ট, তখন আমি সাথে সাথেই ব্যাংকের হটলাইনে ফোন দিব। হটলাইনে, যেটা ব্যাংকের অনেক সময় 5 ডিজিটের যে হটলাইন নাম্বার থাকে, সেটা সে বিদেশ থেকে ফোন করলে সেটা এক্সেসিবল না, কিন্তু এখনকার ব্যাংকের ওয়েবসাইটে কিন্তু আপনি যদি কল ফ্রম অ্যাব্রোড হয়, তাহলে কোন নাম্বার ওদের হটলাইন সেটাও দেওয়া থাকে, ওই কান্ট্রি কোড সহ দেওয়া থাকে। আপনি ওই ওয়েবসাইটে গিয়ে ওই হটলাইনে ফোন করে আপনি জানাবেন আপনার বিষয়টা, যে এই ট্রানজেকশন আমি করিনি, তাহলে কি সমস্যা, যাতে আপনি ইমিডিয়েট অ্যাকশনে যেতে পারেন। কারণ ওই প্রবাসীর যে 7 কোটি টাকা গায়েব হয়েছে, এটাও কিন্তু একদিনে হয়নি, এটি ধাপে ধাপে হয়েছে, অনেক দিনে হয়েছে। কিন্তু প্রথম যেদিন ট্রানজেকশন হয়েছিল, একদিনে, প্রথম দিনই তো 7 কোটি টাকা গায়েব হয়নি। লেটস সে প্রথম দিন হয়তো 5 লাখ টাকা উত্তোলন হয়েছে, কিন্তু ওই দিনই যদি উনি ইমেল নোটিফিকেশন দিয়েছে, ইমেলটা যদি সাথে সাথে দেখে উনি ব্যাংকে কাস্টমার কেয়ারে বা হটলাইনে ফোন করে জানাতে, তখন হয়তো ব্যাংক ইমিডিয়েট অ্যাকশন যেতে পারতো বা অ্যাকাউন্টটা ফ্রোজেন করে দিতে পারতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার যেটা ধারণা, উনি ইমেল নোটিফিকেশন বা ট্রানজেকশন অ্যালার্ট গুলো ওইভাবে চেক করতেন না, যার কারণে এগুলো দিনের পর দিন বা মাসের পর মাস এভাবে টাকা উত্তোলন করতে পেরেছে বাংলাদেশে, যাকে উনি
পাওয়ার অফ অ্যাটর্নি বা চেক বই দিয়েছিলেন। তো এই জন্য ট্রানজাকশন অ্যালার্ট বা ইমেল চেক করা এবং কোনো সন্দেহজনক লেনদেন থাকলে সেটা ইমিডিয়েটলি ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে অবহিত করা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এরকম আমিও একবার বিদেশে থাকাকালে কিন্তু আমার ক্রেডিট কার্ডের এগেনস্টে হঠাৎ আমি দেখলাম যে এরকম 3,000 টাকার একটা ট্রানজাকশন, যেটা আমি করিনি। আমি সাথে সাথে ফোন দিলাম ব্যাংকে, তা আমি বললাম, তো তখন তারা বলল যে দে নিড টু ইনভেস্টিগেট, কিন্তু ইমিডিয়েটলি তারা আমার ক্রেডিট কার্ডটা ব্লক করে দিয়েছিল। এবং তার 1 মাস পরে তারা আমাকে জানালো যে তাদের ইনভেস্টিগেশনে এসেছে যে এই ধরনের ট্রানজাকশন আমি করিনি, বা যেই ওয়েবসাইট থেকে ট্রানজাকশন হয়েছে সেখানেও আমার এই ক্রেডিট কার্ড নাম্বারটা আমি সেভ করে রাখিনি। তো যেহেতু এটা আমার ফল্ট না, অর্থাৎ কার্ডের নিরাপত্তাগত ত্রুটি বা গ্যাপ, তখন ব্যাংক যেটা করেছে ওই 3,000 টাকা আমাকে আবার রিফান্ড দিয়ে দিয়েছে ব্যাংকের নিজস্ব বাজেট থেকে। আমার কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমি যদি এটা ইমিডিয়েটলি আমার নজরে না আসতো বা ইমেল না চেক করতাম, তাহলে ওই চক্র দেখা যায় 3,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা করে দিনের পর দিন আরো করে ফেলতো, যেহেতু একটা লুপ হল ওরা বের করতে পেরেছে ওই ক্রেডিট কার্ডের। তা আমি অনেক লম্বা সময় পরে গিয়ে দেখতাম যে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেটসে 5 লাখ টাকা গায়েব। ততদিনে তো অনেক দেরি হয়ে গিয়েছে, তখন জিনিসগুলি কিন্তু আরো জটিল হয়ে যায়। কিন্তু ইমিডিয়েট অ্যাকশনে গেলে টাকার অ্যামাউন্টটাও ছোট থাকে এবং তখন রিকভারি স্টেপ গুলো ইজিয়ার হয় এবং কুইক হয়। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। অনেকে বলতে পারেন যে সবসময় ইমেল চেক করা যায় না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এই সেই। আহ, তো হতে পারে, কিন্তু ইন্টারনেট ব্যাংকিং আপনি ডেইলি না পারলেও সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন না পারলেও 15 দিনে একদিন বা মাসে একদিন হলেও কিন্তু আপনার বাংলাদেশে যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো আছে সেটা ইন্টারনেট ব্যাংকিং এ লগ ইন করে আপনি চেক করবেন আপনার ব্যালেন্স যেগুলো আছে সেগুলো সঠিক আছে কিনা, আপনার ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট সব ওকে কিনা। যদি ওকে না থাকে, কোনো কিছু যদি সাসপিশিয়াস বা ফ্রড মনে হয়, আপনি ইমিডিয়েটলি ব্যাংকের কাস্টমার কেয়ার ফোন করে বিষয়টা জানাবেন এবং ব্যাংক অবশ্যই সেটার ইমিডিয়েট অ্যাকশনে যাবে। সেটা অ্যাকাউন্ট ফ্রোজেন করা, কার্ড ব্লক করা থেকে শুরু করে আহ, যে কোনো কিছুই হতে পারে। তো কাজেই আমার মনে হয় এই 3টা পয়েন্ট আপনারা মাথায় রাখলে ভবিষ্যতে এই ধরনের প্রতারণা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। প্রথমটা হচ্ছে এই পাওয়ার অফ অ্যাটর্নি বা চেক বই কাউকেই দেয়া যাবে না। আপনার কাউকে টাকা দেওয়া লাগলে তার ব্যাংক অ্যাকাউন্ট বা তার বিকাশ নাম্বারে আপনি ট্রান্সফার করবেন, বা আপনার যদি ওই টাকা বিদেশে খরচ করতে হয় আপনি সেটা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করতে পারেন, বা ফরেন কারেন্সি অ্যাকাউন্টে জমা দিয়ে সেটা ডেবিট কার্ডের মাধ্যমে বিদেশে খরচ করতে পারেন। আরেকটা হচ্ছে ইমেইল চেক করা, যে যখনই ট্রানজাকশন হয় ইমেইলে একটা অ্যালার্ট যায়, রেগুলার ইমেইল চেক করা এবং কোনো সন্দেহজনক লেনদেন হলে ইমিডিয়েটলি ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করে ব্যবস্থা নেওয়া। আর থার্ড পয়েন্ট হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। এটা রেগুলার ওয়ান্স এ উইক বা ওয়ান্স এ মান্থ হলেও আপনাকে ইন্টারনেট ব্যাংকিং এ লগ ইন করে দেখতে হবে আপনার এফডিআর বা সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সব স্থিতি সঠিক আছে কিনা। যদি সঠিক না থাকে সেটাও ইমিডিয়েটলি ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে বা তাদেরকে ইমেল করে আপনাকে অবহিত করতে হবে। তো আমার মনে হয় এই 3টা পয়েন্ট যদি আপনারা মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনি প্রবাসে থাকলেও আপনার বাংলাদেশে যে ব্যাংকিং অ্যাকাউন্ট আছে সেখানে আসলে সেটা সুরক্ষিত থাকবে, বা অন্য কেউ সেটা মিস ইউজ করার সুযোগটা ওভাবে থাকবে না বা কমে যাবে। তো তারপরও যদি এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি খুব দ্রুতই আপনাদের সকল কোশ্চেনের উত্তর দিয়ে দিব। ধন্যবাদ।